Assalamu alaikum. Assalamu alaikum, my dear students. Hope all of you are fine by the grace of Almighty Allah. And let us start today's class regarding biology second paper, human physiology, chapter 10, immunity and immunology. চলেন আমরা শুরু করি। তাহলে আজকে থেকে আমরা এন্টার করলাম আবার বায়োলজি সেকেন্ড পেপারে। চলো শুরু করি। মোটামুটি 3 থেকে ক্লাস পেলে এই চ্যাপ্টারটা স্মুথ হয়ে বায়োলজি সেকেন্ড পেপারের সাবজেক্ট কোড 179, হিউম্যান ফিজিওলজি। হিউম্যান ফিজিওলজিটা কোন চ্যাপ্টার থেকে স্টার্ট হয়েছে বলো, মনে আছে তোমাদের? চ্যাপ্টার স্যার। 3। চ্যাপ্টার 3 থেকে। আর শেষ হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারে, চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10 এর নেমটা অনেক জায়গায় অনেক কিছুই দিয়েছে, বাট আমি এটা দিতে চাই, ইমিউনিটি অ্যান্ড ইমিউনোলজি। ইমিউনোলজি। তো প্রথমে আসেন আমাদের আহ এই হলো আমাদের চ্যাপ্টার। প্রথমে আসেন আমাদের এই টার্মগুলা সম্পর্কে একটু জানি। ফার্স্ট ওয়ান আমরা দেখতে পাচ্ছি ইমিউনিটি, তারপরে আসেন ইমিউনোলজি, তারপরে আছে হিউম্যান ইমিউন সিস্টেম। আমি একটু একটু করে আইডিয়া দিই স্যার আপনাদেরকে। ইমিউনিটি হচ্ছে, জাস্ট আগে বুঝাই তারপরে ডেফিনিশনটা বলবো, আপনারা লিখে নিবেন। প্রথমে আসছে এই যে আমি টার্মটা লিখেছি ইমিউনিটি, এরপরে ইমিউনোলজি, তারপরে ইমিউন সিস্টেম। প্রথমে আসেন ইমিউনিটিটা কি। ইমিউনিটি হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমাদের বডিটা প্যাথোজেনের এগেইনস্টে ডিফেন্স গড়ে তোলে। এই প্রসেসটাকেই বলা হয়েছে ইমিউনিটি। আবার বলছি, immunity it's a process through which our body protects itself from the microbial attack. আমাদের বডি নিজেকে প্রোটেক্ট করে মাইক্রোবিয়াল অ্যাটাক থেকে। এখন এই চ্যাপ্টারের জন্য মাইক্রো অর্গানিজম কারা? ডিয়ার স্টুডেন্টস, এই চ্যাপ্টারের জন্য মাইক্রো অর্গানিজম হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, fungus, and some other different foreign chemical. ফরেন পার্টিকেল বলতে কি বুঝবো? যেগুলো আউটসাইড থেকে আমার বডিতে ঢুকবে এগুলোকে আমরা বলবো ফরেন কেমিক্যাল বা ফরেন পার্টিকেল। তাহলে ইমিউনিটি হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে আমাদের বডি নিজেকে প্রোটেক্ট করে কার থেকে? প্যাথোজেন থেকে। এখন প্যাথোজেন আর মাইক্রো অর্গানিজম কি সেম? নো স্যার। প্যাথোজেনের ডেফিনিশন আমি আগেও অনেকবার বলেছি, ডিজিজ ক্রিয়েটিং মাইক্রো অর্গানিজমস আর কল্ড প্যাথোজেন। আই এম টেলিং অ্যাগেইন, disease creating microorganisms are called pathogen. That means all pathogens are microbes, but all microorganisms are not প্যাথোজেনস। প্যাথোজেন। প্যাথোজেন। তাহলে গেল, এটা ডেফিনেশনটা তোমরা জানলা ইমিউনিটি। আর ইমিউনোলজি হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্সের ওই ব্রাঞ্চটা যেটা ইমিউনিটি নিয়ে ডিল করে। আবার বলছি, ইমিউনোলজি এটা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স বা বায়োলজির একটা ব্রাঞ্চ যেটা ডিল করে যেই মাইক্রো অর্গানিজম গুলো আমাদের বডিতে অ্যাটাক করছে সেই অ্যাটাকের টাইপ নিয়ে তারা ডিসকাস করে, কিভাবে তাকে কিল করতে হবে সেটা নিয়ে ডিসকাস করে, সেটা হচ্ছে ইমিউনোলজি।
আর ইমিউন সিস্টেম কি? যে সিস্টেমটা আমাদের বডিকে প্রোটেক্ট রাখছে মাইক্রোবিয়াল অ্যাটাক থেকে, সেটাই হচ্ছে ইমিউন সিস্টেম। তাহলে চলো, প্রথমেই স্যার আমাদের তিনটা ডেফিনেশন শেখা লাগবে, তিনটা ডেফিনেশন। আমি একটু ডিফারেন্ট মার্কার ইউজ করি তাহলে ভালো লাগবে। ফার্স্ট ওয়ানটা হচ্ছে, সো ডেফিনেশনস, প্রথম পয়েন্টটা হচ্ছে অবশ্যই আমাকে তিনটা ডেফিনিশনস শিখে নিতে হবে। এর মধ্যে এক নম্বরে আছে ইমিউনিটি। ইমিউনিটি, একটু লিখেন কপিতে আপনারা ইমিউনিটি ডেফিনেশনটা। The process by which body protects itself body protects itself from the attack of from the attack of pathogen, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস। এই চ্যাপ্টারের জন্য আরো আছে প্যাথোজেন, আমি একটু লিখেই দিই স্যার। প্যাথোজেন, আই ডট ই ডট প্যাথোজেন বলতে আমরা বুঝবো ভাইরাসকে। এই চ্যাপ্টারের জন্য ব্যাকটেরিয়াকে, এই চ্যাপ্টারের জন্য ফাঙ্গাসকে। ওকে, তাহলে ইমিউনিটি চলে গেল। এখন আসেন ইমিউনোলজি নাম্বার 2। ইমিউনোলজিতে আমরা লিখবো branch of biology deals with the branch of biology deals with the defense mechanism of human body against pathogens, pathogenic attack, pathogens বলতে পারেন। থার্ড নাম্বারে শিখবো ইমিউন সিস্টেম, ইমিউন সিস্টেম। একদম ছোটখাটো যা যা আছে এটা ওয়ান মার্কের জন্য, তুমি এগুলো যে পড়তেছো ওয়ান মার্কের জন্য। এখন এটা এক্সামে আসুক বা না আসুক, তোমাকে স্যার এটা তোমার বেসিক ডেভেলপমেন্টের জন্য শেখাই লাগবে। আসো, দি বায়োলজিক্যাল সিস্টেম অফ দ্য বডি which protects
from the effects of pathogen pathogen আরো লিখতে পারো and other foreign particle, sorry, harmful chemical substances. এই যে তিনটা ডেফিনেশন, এখান থেকে ওয়ান মার্কে যে কোনো একটা থাকতে পারে। তো এরপরে আসেন, এই যে একটা ব্রাঞ্চ, বায়োলজির একটা নতুন ব্রাঞ্চ, ইমিউনিটি, ইমিউনোলজি, এখানে রোল প্লে করেছেন মানে এই গ্রুপের মানে এই ব্রাঞ্চ নিয়ে যারা স্টাডি করেছেন, যেমন আমরা যদি বলি আহ, এই ডিফেন্স লাইনের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফাইটার্স হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিন নিয়ে কারা কাজ করেছেন, এরকম দুই একজন সায়েন্টিস্টের নাম জানি, কাজে লাগবে। সবচেয়ে বেশি রোল প্লে করেছেন লুই পাস্তুর। একটু search করেছি, পাস্তুর। এরপরে আছেন এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার, এরা কি নিয়ে কাজ করেছেন? এরা ভ্যাকসিন নিয়ে কাজ করেছেন। কেমন ভ্যাকসিন? একটা সময়ে কাউ, গরুর স্মল পক্স হতো, এই কাউয়ের পক্স নিয়ে ডিসকাস করেছেন, রিসার্চ করে ভ্যাকসিন ডিসকভার করেছেন। তারপরে এই যে হাইড্রোফোবিয়া, বাংলা যেটাকে বলে জলাতঙ্ক, র্যাবিস ভাইরাসের এগেইনস্টে ভ্যাকসিন প্রডিউস করেছেন লুই পাস্তুর। তার মানে এই ব্রাঞ্চটাতে আমরা যে ইমিউনিটি বা ইমিউনোলজি নিয়ে পড়তে যাচ্ছি, এই ব্রাঞ্চটাতে মেজর রোল প্লে করেছেন যে কয়েকজন সায়েন্টিস্ট, তার মধ্যে একেবারে টপে প্রথম দিকে যাদের নাম, তারা হচ্ছেন এনারা। কে কে আছেন স্যার? লুই পাস্তুর আছেন, এডওয়ার্ড জেনার আছেন, যারা কিনা ডিফারেন্ট ডিজিজের এগেইনস্টে কি তৈরি করেছেন? ভ্যাকসিন তৈরি করেছেন। এবং ভ্যাকসিন তৈরি করে এই যে একটা নতুন ব্রাঞ্চ, এটাকে ওনারা কি করেছেন? এটাকে ওনারা স্টাবলিশ করেছেন। এখন চলে আসো স্যার, এই টপিকটা তাহলে গেল, এটা আমি ইরেজ করতে চাই, তার আগে এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, লিখতে পারলে তো ভালো। এগুলো হচ্ছে, এই দুইজন হচ্ছে সায়েন্টিস্টের নাম, যেই দুইজন সায়েন্টিস্ট প্রথম দিকে এই ব্রাঞ্চটাতে, ইমিউনোলজিতে হিউজ রোল প্লে করেছেন এবং এই ব্রাঞ্চটা স্টাবলিশ করতে হেল্প করেছেন। হোপ ইউ আন্ডারস্টুড। আমি কি এটা ইরেজ করে ফেলবো? তোমাদের লেখা হয়েছে বা স্ক্রিনশট নেওয়া হয়েছে? হোপ ইউ হ্যাভ টেকেন। তাহলে আমি এটা ইরেজ করে দিচ্ছি স্যার। আমরা এবার যাব আস্তে আস্তে, তাহলে মোটামুটি একটা রাফ আইডিয়া হয়ে গেল। আমরা এবার আরেকটু ডেপথে যাব। আমাদের বডিতে কত ধরনের ইমিউন সিস্টেম আছে, কত ধরনের ডিফেন্স সিস্টেম আছে, যেমন আমরা তো বললাম কিছুটা আইডিয়া তো আমাদের হয়েছে, ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স, থার্ড লাইন অফ ডিফেন্স, এভাবে করে কিছুটা তো আইডিয়া, যদি আমাদের মোরলেস কি আছে, এগুলো নিয়ে বেটার আইডিয়া আছে। চলেন স্যার দেখি। তাহলে এখন যে টপিকটা আমরা শুরু করতে যাচ্ছি, সেই টপিকটা হলো ডিফেন্স মেকানিজম অফ হিউম্যান বডি। নেক্সট টপিক, ডিফেন্স মেকানিজম অফ হিউম্যান বডি। অনেকে নিশ্চয়ই জানো যে আমাদের বডির যে ডিফেন্স মেকানিজম আছে,
সেটা দুই ধরনের, টু টাইপস। টু টাইপস, এটা নিয়ে আগে বলি নাই স্যার, এই জন্য এটা তোমাদের কাছে একটু নতুন টপিক। দুই ধরনের ডিফেন্স সিস্টেম আছে। নাম্বার ওয়ান, নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম। নাম্বার ওয়ান, নন স্পেসিফিক। ইম্পর্টেন্ট স্যার, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো করে দেখো। এটাকে আবার জেনারেল ডিফেন্স সিস্টেম বলা হয়। জেনারেল ডিফেন্স সিস্টেম, জেনারেল। এখন আমরা তো এতটুকু জানি যে আমাদের বডিতে কয়টা লাইন অফ ডিফেন্স আছে, তিনটা লাইন অফ ডিফেন্স আছে। ফার্স্ট লাইন অফ ডিফেন্স, তারপরে একটা মাইক্রো অর্গানিজম ফেস করবে সেকেন্ড লাইন অফ ডিফেন্সকে, তারপরে আছে থার্ড লাইন অফ ডিফেন্স। এই তিনটার উপরেই মেইনলি এই চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে। এখন এটার সাথে রিলেটেড কিছু এই যে তিনটা টপিক, এটার সাথে রিলেটেড কিছু টার্মিনোলজি আছে। যেমন তুমি এখন পড়তে যাচ্ছ নন স্পেসিফিক, বা যেটাকে জেনারেল ডিফেন্স সিস্টেম বলে। এটার মানে হচ্ছে আমাদের বডির যেই দুইটা তিনটা লাইনের মধ্যে প্রথম যে দুইটা লাইন আছে, ফার্স্ট লাইন অফ ডিফেন্স এন্ড সেকেন্ড লাইন অফ ডিফেন্স, দে বিলং টু নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম। এর মানে হচ্ছে, মনে করো বডিতে কোনো একটা জীবাণু ঢুকছে, ভালো করে খেয়াল করো। সেই জীবাণুকে, যে কোনো জীবাণুকে কিল করবে ফার্স্ট এন্ড সেকেন্ড লাইন অফ ডিফেন্স। এই জন্য যে কোনো জীবাণুকে স্পেসিফাই করবে না। এখন স্পেসিফাই করা মানে কি? মনে করো আমি চিকেন পক্সে সাফার করছি, বা স্মল পক্সে সাফার করছি। সাফার করার পরে অবশ্যই আমার বডিতে একটা কি তৈরি হয়েছে? স্যার ডিজিজ। অ্যান্টিবডি। ইয়েস, অ্যান্টিবডি। অ্যান্টিবডি, অ্যান্টিবডি। এখন সাফার করার পর আমি যখন আবার সুস্থ হলাম, তখন আমার বডিতে এই ডিজিজটার এগেইনস্ট একটা কি তৈরি হয়ে আছে? অ্যান্টিবডি। এখন ইন ফিউচার যদি আমার বডিতে এই ভ্যারিওলা ভাইরাস, মানে যেটা চিকেন পক্স ফর্ম করে, স্মল পক্স ফর্ম করে, এই ভাইরাসটা যখন ঢুকবে, তখন তাকে মেরে ফেলবে অ্যান্টিবডিটা। তার মানে এটা হচ্ছে স্পেসিফিক, একটা পার্টিকুলার প্যাথোজেনের এগেইনস্টে যে ফাইট করবে সে হচ্ছে স্পেসিফিক। আর ওটা হচ্ছে থার্ড লাইন অফ ডিফেন্স। থার্ড লাইন অফ ডিফেন্স হচ্ছে স্পেসিফিক। আর ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স, যে কোনো মাইক্রো অর্গানিজমকে কিল করবে। এখন ভালো করে খেয়াল করো, তাহলে যদি কিল করেই ফেলে, থার্ড লাইন অফ ডিফেন্স কে কেন লাগছে? এমন কিছু মাইক্রো অর্গানিজম আছে যারা ফার্স্ট লাইন অফ ডিফেন্স কে যে কোনো ভাবেই হোক ফাঁকি দিয়ে চলে গেছে, প্রোটেস্ট করতে পারে নাই, ফার্স্ট লাইন অফ ডিফেন্স ফেইলিউর হয়েছে। সেকেন্ড লাইন অফ ডিফেন্স ফেইলিউর হতে হয়েছে ওই প্যাথোজেনের কাছে। তারপরে গিয়ে সে আমার বডিতে ডিজিজটা ক্রিয়েট করবে। ক্রিয়েট যখন করলো, ভালো করে খেয়াল করো, ক্রিয়েট যখন করলো তখন আমি অসুস্থ হলাম। তার মানে একজন মানুষ যখন সিক হচ্ছে, ধরে নিতে হবে তার বডির ফার্স্ট লাইন অফ ডিফেন্স এন্ড সেকেন্ড লাইন অফ ডিফেন্স কে ক্রস করে মাইক্রো অর্গানিজমটা কি করছে? চলে আসছে, বডির ভেতরে ঢুকে গেছে, বা প্যাথোজেনটা ঢুকে গেছে। ঢুকে গিয়ে সে ডিজিজ ক্রিয়েট করে ফেলবে ফর দ্য ফার্স্ট টাইম। ফর দ্য ফার্স্ট টাইম। এরপরে আমি, আমার পক্স হয়ে গেল, আমি সাফার করলাম, দেন যখন সুস্থ হলাম, তখন আমার বডিতে কিন্তু একটা থার্ড লাইন অফ ডিফেন্স তৈরি হয়েছে। তার মানে থার্ড লাইন অফ ডিফেন্স ইনস্ট্যান্ট প্রডিউস হয় না। থার্ড লাইন অফ ডিফেন্স যদি প্রডিউস হইতে হয়, তাহলে আগে আমার বডিতে কি হইতে হবে? ডিজিজটা হতে হবে। ফর্ম করতে হবে, রাইট স্যার। ডিজিজটা বডিতে ফর্ম করতে হবে। ডিজিজটা হইলো, হওয়ার পরে এবার ওই ডিজিজের এগেইনস্টে কি প্রডিউস হবে? অ্যান্টিবডি। এখন যদি ইন ফিউচার জার্মটা ফার্স্ট, সেকেন্ড টাইম আমি এবার চিকেন পক্সে অ্যাটাক হওয়ার জন্য আমার বডিতে জার্ম ঢুকেছে, ফার্স্ট লাইন অফ ডিফেন্স কে ক্রস করে ফেলেছে,
সেকেন্ড লাইন অফ ডিফেন্স কে ক্রস করে ফেলেছে, এবার কার সামনে গিয়ে পড়েছে? থার্ড লাইন অফ ডিফেন্স। এবং এবং এটার জন্য আমার আগে থেকে এই জাম্পটা, পার্টিকুলার জাম্পটার এগেইনস্টে আগে থেকেই আমার বডিতে কি তৈরি হয়ে আছে? অ্যান্টিবডি তৈরি হয়ে আছে। সেই অ্যান্টিবডি জীবাণুটাকে মেরে ফেলবে, তার মানে আমাকে আর অ্যাটাক করতে পারবে না। এইটাই বোঝানো হচ্ছে যে স্পেসিফিক। আমি কি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, জাতিক বলো। স্যার আমাদের যদি প্যাথোজেনের ডিফারেন্ট ভেরিয়েশন অ্যাটাক করে তখনও কি আমরা সিক হব, মানে আমরা এফেক্টেড হব, নাকি আমাদের অ্যান্টিবডিজ গুলা ইজিলি ওদেরকে কিল করতে পারবে? ইজিলি কিল করতে পারবে, তবে করোনার ক্ষেত্রে এটা ডিফারেন্ট। করোনা ভাইরাস কিন্তু র্যাপিড একটা মিউট্যান্ট ভাইরাস ছিল, যে কিনা এভরি মোমেন্টে তার টাইপ চেঞ্জ করে। তো সেক্ষেত্রে স্যার ইয়েস ইনফেক্ট হওয়ার স্যার। চান্স আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা তো স্যার। আমি এখন আর কোনো কোয়েশ্চেন নিব না, আপাতত এই পোর্শনটাকে শেষ করি। তাহলে নন স্পেসিফিক ডিফেন্স মানে এই লাইনে কারা এরা যে কোনো জীবাণুকে কি করবে? কিল করবে। ঠিক আছে, তাহলে আসেন এটার ক্ষেত্রে আমরা কিছু টার্ম ইউজ করি স্যার। নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেমটা কোনো একটা জীবাণুকে যখন সে আমার বডিতে ঢুকতে চাইবে তাকে বাধা দিবে, দেয়া মানে ইনহিবিট করবে। সে ফার্স্টে ইনহিবিট করবে। এবং যদি বডির ভিতরে বাধা ক্রস করে ঢুকে যায় তাহলে তাকে সে কি করবে? কিল করবে, ডেস্ট্রয় করবে। এন্ড destroys the প্যাথোজেন। যে কোনো প্যাথোজেন, যে কোনো প্যাথোজেনকে সে প্রথমে বাধা দিবে, তারপরে কিল করে ফেলবে। এবং এখানে কারা কারা থাকতে পারে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে সহজভাবে বলে দেই। একটু পরে যেহেতু আমরা ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স এর সবগুলা মেম্বার সম্পর্কে জানবো, আমি জাস্ট লিখে দিই এক্সাম্পল হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড লাইন অফ ডিফেন্সেস। ডিফেন্সেস এটা হচ্ছে নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম। এবার নাম্বার টু তে আসো। নাম্বার টুটাকে স্পেসিফিক ডিফেন্স সিস্টেম। স্পেসিফিক ডিফেন্স সিস্টেম। স্পেসিফিক ডিফেন্স সিস্টেম, এটার পাশে আমি লিখতে চাইছি ভেরি মাচ স্পেসিফিক এগেইনস্ট দি প্যাথোজেনিক এজেন্ট। ভেরি মাচ স্পেসিফিক against the pathogenic agent. Pathogenic agents, তাহলে এটা অবশ্যই জামকে কিল করবে। তো এখানে কে থাকবে এক্সাম্পল হিসেবে? কাকে মেনশন করব বলেন তো স্যার? থার্ড লাইন অফ ডিফেন্স। একটু পরে তো আপনি থার্ড লাইন অফ ডিফেন্স এর ফাইটারদেরকে জানবেন। থার্ড লাইন অফ ডিফেন্স। তাহলে থার্ড লাইন অফ ডিফেন্সকে স্পেসিফিক বলা হচ্ছে কেন? কারণ সে একটা পার্টিকুলার অ্যান্টিজেনকে কিল করবে। মনে করেন ওই যে বললাম যে একটা ডিজিজ ফর্ম করেছিল আমার বডিতে, এই জন্য আমার বডিতে আগে থেকে কি তৈরি হয়ে আছে? অ্যান্টিবডি তৈরি হয়ে আছে। লেটার সেকেন্ড টাইম যখন এই অ্যান্টিজেনটা ঢুকবে, অ্যান্টিজেন মানে মানে প্যাথোজেন আর কি, যারা বডিতে ঢুকবে তাদেরকে অ্যান্টিজেন বলে। তো যারা ঢুকবে সেকেন্ড টাইম যদি সেম ভাইরাসটা ঢুকে তাহলে সে আমাকে আর ডিজিজ ফর্ম করতে পারবে না, কেননা ওই পার্টিকুলার অ্যান্টিবডিটা ওই পার্টিকুলার ভাইরাসকে গিয়ে বা অ্যান্টিজেনকে গিয়ে মারবে। এই জন্য থার্ড লাইন অফ ডিফেন্স কে বলা হয়েছে ভেরি মাচ স্পেসিফিক এগেইনস্ট দি প্যাথোজেনিক এজেন্ট। আর ফার্স্ট লাইন এন্ড সেকেন্ড লাইন যে কোনো মাইক্রো অর্গানিজমকে কিল করবে, সে স্পেসিফাই করবে না। ঠিক আছে,
আর যদি ফেইলিউর হয় তখন আমার বডিতে ডিজিজটা ফর্ম করবে, যেভাবে ভাইরাল ফিভার গুলো হচ্ছে, ভাইরাল ডিজিজ গুলো বডিতে হচ্ছে। তো এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও এন্টায়ার বোর্ডের। ওকে স্যার, এখন আমরা ঢুকে যাব স্যার লেভেল বা লেয়ার্স অফ ডিফেন্স। এই টপিকটাও শেষ। এটা তোমাকে একেবারে ফার্স্ট লাইন এন্ড সেকেন্ড লাইনে ঢোকার আগে, ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স, থার্ড লাইন অফ ডিফেন্স, আমাদের বডিতে যে তিনটা লাইন অফ ডিফেন্স আছে, এই ডিফেন্সে এন্টার করার আগে তোমাকে একটা ওভারঅল আইডিয়া দিয়েছে যে কে জাম্পকে পার্টিকুলার করে কিল করবে আর কে যে কোনো জাম্প পেলেই কিল করবে। যে কোনো জাম্প পেলে কিল করবে কে? স্যার ফার্স্ট এন্ড সেকেন্ড। ফার্স্ট রাইট, এন্ড সেকেন্ড। ফার্স্ট এন্ড সেকেন্ড। এই জন্য ফার্স্ট এন্ড সেকেন্ড যেহেতু জাম্পকে স্পেসিফাই করছে না, ইউ হ্যাভ টু সে ইটস এ জেনারেল লাইন অফ ডিফেন্স অথবা নন স্পেসিফিক ডিফেন্স। আর যে জাম্পকে সুনির্দিষ্ট করে মেরে ফেলবে তাকে বলবা স্পেসিফিক লাইন অফ ডিফেন্স অথবা স্পেসিফিক ডিফেন্স সিস্টেম অথবা স্পেসিফিক ইমিউনিটি। অনেক বইয়ে বলা আছে নন স্পেসিফিক ইমিউনিটি, স্পেসিফিক ইমিউনিটি। যেভাবে বলবে সেভাবে অ্যান্সার করবা, বাট থিম উইল রিমেইন সেম। ওকে, এখন চলে যাচ্ছি আমরা। সো দিস ইজ ওভার, আমি এটা ইরেজ করতে চাই। এবার আমরা আমাদের যে তিনটা লাইন অফ ডিফেন্সের ফাইটার কে কে আছে তাদেরকে নিয়ে একটা আইডিয়া দিব। রাখবা এই চ্যাপ্টারটা আসলে দাঁড়িয়ে আছে এই তিনটা লাইন অফ ডিফেন্সের উপরে, এগুলোর উপরেই দেন ব্রড স্টাডি। আমি শীটটাকে তোমাদেরকে যেটা গ্রুপে দিয়েছি দ্যাট ইজ নট আপ টু ডেটেড শীট। আমি এটাকে বেশ অর্গানাইজ করে দিব এবং বইয়ে যেভাবে স্ক্যাটার দিয়েছে সেটাকে একটা লাইনে হিসেবে তোমাদেরকে বুঝাই দিব যে এই তিনটা লাইনের সাথেই যা কিছু টপিক আছে সব রিলেটেড। এবং এটা একটা সিগনিফিকেন্ট চ্যাপ্টার, মোটামুটি পুরো চ্যাপ্টার সম্পর্কে, ছোট চ্যাপ্টার, বেশি বড় না স্যার, ছোট চ্যাপ্টার। একটা বেটার আইডিয়া থাকা লাগবে তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে। চলো, এই ছোট চ্যাপ্টার বলেই আমি অনলাইনে স্টার্ট করছি, যাতে করে বেশি ক্লাস না লাগে, সর্বোচ্চ 4টা ক্লাস লাগবে, শেষ করে দিতে পারবো অনলাইনে। আসেন স্যার, আমরা এবার তিনটা লাইন অফ ডিফেন্সের ফাইটার কারা কারা তাদের সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে, এবং ফার্স্ট লাইন অফ ডিফেন্সটা আমি আজকে শেষ করাই দিব। দেন নেক্সট ক্লাসটা হবে সেকেন্ড লাইন অফ ডিফেন্সে, এরপরের ক্লাসটা হবে থার্ড লাইন অফ ডিফেন্সে, এরপরে সবগুলাকে একটু সামারি করা লাগবে, সেটার জন্য আরো একটা ক্লাস লাগতে পারে। 4টা ক্লাসে শেষ করাই দিব ইনশাআল্লাহ। আমি গ্রুপে রুটিন গুলা দিচ্ছি এই কারণেই, যাতে করে তোমরা বুঝতে পারো যে সবগুলা কলেজেই কিন্তু মোটামুটি কাছাকাছি সময়ে কি স্টার্ট হবে, টেস্ট এক্সাম স্টার্ট হবে। চলো স্যার, নেক্সট টপিক, লেয়ার্স অথবা লেভেল অফ ডিফেন্স সিস্টেম। লেয়ার্স বলতে পারো, অর লেভেলস অফ ডিফেন্স সিস্টেম। স্যার একটা কোয়েশ্চেন ছিল। ইয়েস স্যার, বলে ফেলেন। স্যার, থার্ড লাইন অফ ডিফেন্স যেটা আছে ওটা আমাদের বডিতে ফার্স্টে ফার্স্টে থাকবে না, বাট যখন কোন একটা অ্যান্টিজেন ফার্স্ট এন্ড সেকেন্ড ক্রস করে থার্ডে ঢুকবে, তখন ওর জন্য থার্ড লাইন অফ ডিফেন্স ক্রিয়েট হবে। কিন্তু তখন তো ও ফিভারে অ্যাট্রাক্ট হবে। বাট সাফার করবে, করবে, ফার্স্ট টাইম সাফার করতে হবে। বাট সেকেন্ড টাইম থেকে আর করবে না। আর কিন্তু স্যার যদি ডিফারেন্ট কিছু ঢুকে তাহলে, ডিফারেন্ট মানে কি বলো? মানে সাপোজ অ্যান্টিজেন ডিফারেন্ট অ্যান্টিজেন ঢুকে ডিফারেন্ট টাইপ অফ ডিজিজ, তখন হ্যাঁ, সাফার ওই তো করবে। বললাম। হ্যাঁ, ওই তো বললাম যে আমাদের বডিতে প্রতিদিন হাজার হাজার, শত শত না স্যার, হাজার হাজার মাইক্রো অর্গানিজম ঢুকতেছে। বাট আমরা সেখান থেকে সামান্যই আক্রান্ত হচ্ছি, কেননা আমাদের যে ডিফেন্স লাইন সেটা আমাদেরকে এভরি টাইম প্রোটেক্ট রাখছে। একটা বই, একটা কথা বলা হয়েছে অক্ষরপত্রের বইয়ে স্টার্টিং এ দেখবা যে একটা ডেড বডি, একটা পচা মাছ, একটা মাছ একটু আগে মারা গিয়েছে, মাছ, ফিশ,
1 ঘন্টার মধ্যে পচে যাচ্ছে, 1 ঘন্টার মধ্যে তাকে মাইক্রো অর্গানিজম অ্যাটাক করে শেষ করে ফেলছে, পচাই ফেলতেছে। ওয়ারেস আমরা ইয়ার আফটার ইয়ার বেঁচে আছি, আমাদেরকেও সেম একই ভাবে মাইক্রো অর্গানিজম অ্যাটাক করছে, বাট আমরা সুস্থভাবে বেঁচে আছি। কারণ আমাদের থার্ড বডিতে লাইন কি অফ আছে? ডিফেন্স। ডিফেন্স বা রাইট স্যার, এই ডিফেন্স বা ইমিউন সিস্টেম আছে। এখন জীবাণু যখন আমাকে অ্যাটাক করবে, অবশ্যই ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স, হার্ট অ্যান্ড সোল ট্রাই করবে তাকে কিল করতে। হ্যাঁ, যদি ফেইলিউর হয় সেক্ষেত্রে তো আমরা আক্রান্ত হচ্ছি। এই যে আমাদের বডিতে ডায়রিয়ার কথাই ধরি না, লুজ মোশনের কথাই ধরি না, ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স চেষ্টা করেছে, পারে নাই, আক্রান্ত হয়েছে। তারপরে আস্তে আস্তে হয়তো কাম ব্যাক করতেছি। তো এমন অনেক, তুমি যেটা বললা যে হ্যাঁ, যদি এমন হয় যে এটার জন্য কোনো ইমিউন সিস্টেম ডেভেলপ করতেছে না, তখন বুঝে নিতে হবে তোমার বডির ইমিউন সিস্টেম উইক, বা কোন একজন পার্সনের ইমিউন সিস্টেমটা উইক। তখন তাকে আউটসাইড থেকে কি নেওয়া লাগবে? ভ্যাকসিন নেওয়া লাগবে, অ্যান্টিবায়োটিক খাইতে হবে, মেডিসিন খাইতে হবে। স্যার ডায়রিয়া যে মানুষের কয়েকবার করে হয় ওইটা? হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, ওই ওই যে বললাম যে ওই জার্মের এগেইনস্টে আমার বডি পারতেছে না, সেক্ষেত্রে আমাকে তখন মেডিসিন খাওয়া লাগতেছে, অ্যান্টিবায়োটিক খাওয়া লাগতেছে। বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। আসেন স্যার, আমরা এবার লেয়ার্স অথবা লেভেলস অফ ডিফেন্স সিস্টেম। তো তোমরা তো জেনেই গেছো যে আমাদের বডির লেয়ার বলো বা লেভেলস বলো, আমাদের বডিতে 3টা লাইন অফ ডিফেন্স আছে, 3 লাইনস অফ ডিফেন্স সিস্টেম। 3টা লাইন আছে। তো আমি 3টা লাইনকে প্রথমে ইন্ট্রোডিউস করতে চাই। 1 নম্বর, চলো আমরা একটা একটা করে শুরু করি। নাম্বার 1, ফার্স্ট লাইন অফ ডিফেন্স। অন্যান্য কালার গুলা দিয়ে যে লিখতেছি তোমরা দেখতে পারতেছো তো, না প্রবলেম হচ্ছে? স্যার দেখা যাচ্ছে। ওকে। ফার্স্ট লাইন অফ ডিফেন্স লেখার সাথে সাথেই তুমি পাশে লিখবা নন স্পেসিফিক। এটা না লিখলে তোমার মনে থাকবে না। স্পেসিফিক তার মানে এখানের যত ফাইটার আছে তারা সবাই হবে নন স্পেসিফিক ডিফেন্সের আন্ডারে। ফার্স্ট লাইন অফ ডিফেন্স কে বলা হয় ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ব্যারিয়ার। একটু লিখো স্যার, ফিজিক্যাল, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ব্যারিয়ার, ব্যারিয়ার এগেইনস্ট প্যাথোজেন। এগেইনস্ট প্যাথোজেন আর না লিখি, তোমরা বুঝতে পারবে আশা করি। তো এখন আসো, ফার্স্ট লাইন অফ ডিফেন্স এর আন্ডারে কে কে আছে, আমি একটা একটা করে যাই, তোমরা দেখতে থাকো। ওয়ানে মেনশন করবা স্কিন অথবা ইন্টেগুমেন্ট। স্কিন অর ইন্টেগুমেন্টস। এটা তো আমার ভেঙে বলার কিছু নাই, যে যখন আমাদের বডিতে কোনো একটা জার্ম ঢুকতে যাচ্ছে, এটা একটা ফিজিক্যাল ব্যারিয়ার, এটা ক্রস করে সহজে মাইক্রো অর্গানিজম এন্টার করতে পারে না, প্যাথোজেন এন্টার করতে পারে না। এছাড়াও আমাদের স্কিনে ডিফারেন্ট গ্ল্যান্ড রয়েছে, ফেসে ডিফারেন্ট গ্ল্যান্ড রয়েছে, স্কিনে সোয়েট গ্ল্যান্ড আছে, তারপরে অয়েলি গ্ল্যান্ড আছে। এই যেগুলো হচ্ছে এক একটা ফিজিক্যাল ব্যারিয়ার, এগুলার কারণে স্কিন ক্রস করে কখনোই এরা, এই যে বলা হয়েছে ফিজিক্যাল এন্ড কেমিক্যাল ব্যারিয়ার, এরা বাধা দিবে। প্রথমে জামকে বাধা দিবে, তারপরে যদি দরকার হয় তাহলে সেক্ষেত্রে জামকে কিল করবে। তাহলে প্রথমে তার কাজ হচ্ছে বাধা দেয়া। ওই যে বলেছিলাম যে নন স্পেসিফিক লাইন অফ ডিফেন্সের কাজ কি, এট ফার্স্ট সে একটা কি করবে, ব্যারিয়ারের মতো কাজ করবে, ইনহিবিট করবে। একটু আগে তোমরা লিখছো ইনহিবিট করবে, দেন ডেস্ট্রয় করবে। ঠিক আছে, তাহলে স্কিন জামকে কিল করতে পারবে না, বাট সে কি করবে, বাধা দিবে। এরপরে নাম্বার 2, স্কিনে থাকা যেই হেয়ার গুলো আছে, সেই হেয়ার গুলোর সাথে জাম যখন লেগে যায় সে স্কিনকেও টাচ করতে পারে না। তার মানে হেয়ারও একটা কি, ফিজিক্যাল ব্যারিয়ার। 3 নম্বরে আসবে আমাদের নাকের ভেতরে থাকা সিলিয়া।
যেগুলাকে আমরা বলি নোজের যে হেয়ার গুলো আছে এগুলাকে আমরা বলি ন্যাজাল সিলিয়া। এই সিলিয়াটা একটা ফিজিক্যাল ব্যারিয়ার, এরা কিন্তু কিল করছে না, এরা বাধা দিচ্ছে। নট অনলি দ্যাট, আমরা যখন আমাদের উইন্ড পাইপ পড়ি, ট্রাকিয়া, উইন্ড পাইপের ইনার ওয়ালটা কেমন, ট্রাকিয়ার ইনার ওয়ালটা কেমন ছিল, সিলিয়েটেড সিলিয়েটেড। ইপিথেলিয়াল সেল থেকে, রাইট স্যার। এই যে সিলিয়েটেড এপিথেলিয়াল সেল, ওখানেও সিলিয়া কি করছে, জামকে প্রোটেস্ট করছে, বাধা দিচ্ছে, সে কিল করতে পারতেছে না। সো এরা কিলার না স্যার, এরা বাধা দিবে। এরপরে আসো, 4 নাম্বারে আসো। 4 নাম্বারটা আবার কিল করতে পারবে। 4 নাম্বারে আছে আমাদের মুখের ভেতরে থাকা স্যালাইভা, এবং আমাদের চোখটা যে অলওয়েজ ভেজা থাকে কিসের কারণে, টিয়ার এর কারণে। তো স্যালাইভা এন্ড টিয়ার, এই দুইটা আমাদের দুইটা ওপেনিং এ আছে, যেমন মাউথ একটা ওপেনিং। এই কথা বলছি, কথা বলার সময় তুমি সাবকনশিয়াস ওয়েতে মাউথ দিয়ে ব্রিথ করো। তো ব্রিথ করতে গিয়ে অ্যাটমসফিয়ারে যে জার্মগুলো আছে সেগুলো তোমার মুখে দিয়েও ঢুকে যাচ্ছে। অলমাইটি মুখটাকে কিন্তু অলওয়েজ ভেজা রেখেছেন, কেন জানো, কন্টিনিউয়াস স্যালাইভা সিক্রেট হচ্ছে। আর সেই স্যালাইভাতে একটা জার্ম ডেস্ট্রয়িং এনজাইম আছে, সেই এনজাইমটার নাম কি, কে বলতে পারবেন? লাইসোজাইম। লাইসোজাইম। ভেরি গুড। সিমিলারলি আমাদের যেটা চোখ, চোখও একটা ওপেন জায়গা, এই জায়গা দিয়েও জার্ম ঢোকার চান্স আছে। তো চোখে আমরা জানি, লাস্ট আমরা যে এক্সাম দিয়েছিলাম সেখানে আই রিলেটেড স্টাডি ছিল। আমাদের আই এর সাথে কয়টা গ্ল্যান্ড রিলেটেড? 3টা গ্ল্যান্ড রিলেটেড। এগুলো কি কি? নাম্বার 1, যেটাকে তুমি টিয়ার গ্ল্যান্ড বলো, এটাই হচ্ছে ল্যাক্রাইমাল গ্ল্যান্ড। এরপরে ছিল হার্ডেরিয়ান গ্ল্যান্ড, এরপরে ছিল মেইবোমিয়ান গ্ল্যান্ড, যাদের অয়েলি সিক্রেশন আই সারফেসটাকে কি রাখে, ড্রাই হতে দেয় না, ড্রাই হতে দেয় না, শুষ্ক হতে দেয় না, সেটা ময়েস্ট রাখে, ওয়েট রাখে, চোখের পানিটাকে ধরে রাখে, সেই অয়েলি সিক্রেশন। তাহলে যে ল্যাক্রাইমাল গ্ল্যান্ড সিক্রেটেড যে টিয়ার, সেখানেও স্যালাইভা আছে, তার মানে চোখে দিয়েও যদি কোনো জেনারেল জার্ম ঢুকতে চায় তাকে লাইসোজাইম কিল করে ফেলবে, বাধা দিবে না, সরাসরি কিল করবে। ওকে স্যার, তাহলে প্রথম 3টা ব্যারিয়ার ছিল, 4 নাম্বারটা কিল করবে। 5 নাম্বারটাতে আসো, একদম নতুন টার্মিনোলজি এটা আমাদের জন্য, সেরুমেন। সেরুমেনকে কি নামে ডাকবো? এয়ার ওয়াক্স। সেরুমেন এয়ার ওয়াক্স। কানে দিয়েও তো স্যার জাম ঢোকার একটা চান্স আছে, যেহেতু আমাদের এক্সটার্নাল অডিটরি মিটাস আছে। বাট এখানের যেই সেল গুলো আছে সেই সেল থেকে ওয়াক্সি সাবস্টেন্স সিক্রেট হয় যার নাম সেরুমেন। এই সিক্রেশনের সাথে জীবাণু লেগে যায়, দেন সে স্কিনকেও টাচ করতে পারে না। এবং এই সেরুমেন আমরা যখন মাথা কাত করছি ঘুমানোর সময়, কান দিয়ে গুঁড়া গুঁড়া হয়ে বের হয়ে আসতেছে, গ্রাইন্ড হয়ে বের হয়ে আসতেছে, শাওয়ার নেওয়ার সময় এটা বের হয়ে যাচ্ছে। আলাদা করে ক্লিন করার দরকার নাই, ন্যাচারাল ক্লিনার অলমাইটি দিয়ে দিয়েছেন এই সেরুমেন অথবা এয়ার ওয়াক্স। তাহলে এই 5টা গেল। 6 নম্বরে আসো স্যার। HCl of hydrochloric acid of where, of a stomach. কোন জীবাণু খাবারের মাধ্যমে যখন স্টোমাকে চলে যাবে, প্রথমবারের মতো সে লাইসোজাইমকে ক্রস করে যখন চলে যাবে, আমি আগেই বলেছি লাইসোজাইম সব জীবাণুকে মারতে পারবে না। জেনারেল যেই জার্মগুলো আছে সেগুলাকে সে কিল করতে পারবে, বাট জেনারেল থেকে যদি স্ট্রং জার্ম হয় সেটাকে লাইসোজাইম কিল করতে পারবে না। সেক্ষেত্রে ওই জীবাণুটা গিয়ে কার সম্মুখীন হবে, কাকে ফেস করতে হবে? HCl of হাইড্রোক্লোরিক stomach. অ্যাসিডকে। রাইট স্যার, HCl অফ স্টমাক। 7 নম্বরে আসো স্যার। 7 নম্বরে যে পয়েন্টটা তুমি বলবা, ইউরিনোজেনাইটাল অ্যাসিড। ইউরিনোজেনাইটাল অ্যাসিড, যেমন ফিমেল বডির ভ্যাজাইনাতে থাকে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড, এভাবে করে আহ আরো আছে। মেল বডির যে স্পার্ম, স্পার্ম স্পার্মিন প্রোটিন সেখানে থাকে, স্পার্মিন, স্পার্মিন অফ সিমেন।
সিমেন। তো এই যে অ্যাসিড কেমিক্যাল গুলো আছে সেগুলো কি করে আমাদের আহ যেই জেনাইটাল অর্গান গুলো আছে সেগুলাকে মাইক্রোবিয়াল অ্যাটাক থেকে রক্ষা করে। ওকে স্যার। এরপরে 8 নাম্বার, এই পয়েন্টটা আমি একেবারে নতুন অ্যাড করছি, এটা আগের বইয়ে ছিল না, এটা হচ্ছে মাইক্রোবায়োম। প্রথমে বায়োমটা বলি। বায়োমটা হচ্ছে একটা স্পেশাল গ্রুপ অফ অর্গানিজম, সেটা বড় অর্গানিজম হইতে পারে, আবার মাইক্রো অর্গানিজমও হইতে পারে। যেমন টাইগারের কথা যদি বলি, টাইগারকে কোন বায়োমে পাওয়া যাবে? সিলেটে গেলে টাইগারকে পাওয়া যাবে? পাওয়া যাবে না, খুলনাতে পাওয়া যাবে। কোথায় গেলে পাবো? সুন্দরবন। সুন্দরবন। তাহলে খুলনা। সুন্দরবনটা হচ্ছে একটা, এই যে খুলনা, এটা একটা বায়োম। এই যে একটা এরিয়া, একটা বায়োম। তাহলে মাইক্রোবায়োম হচ্ছে, যেমন আমাদের বডির তো আর সব জায়গায় গুড মাইক্রো অর্গানিজম নাই। গুড মাইক্রো অর্গানিজম পার্টিকুলার কয়েকটা জায়গায় আছে, যেমন অ্যাপেন্ডিক্সে আছে, স্মল ইন্টেস্টাইনে আছে, লার্জ ইন্টেস্টাইনে আছে। এভাবে করে আমাদের এন্টায়ার বডিতে 500, কত, অ্যাপ্রক্সিমেটলি 500 ডিফারেন্ট স্পিসিস, নাম্বার না, 500টা না, 500টা স্পিসিস ব্যাকটেরিয়া আছে। অ্যান্ড অল অফ দেম আর গুড ব্যাকটেরিয়া, দে আর সার্ভিং আস। এরা আমাদেরকে সার্ভ করছে। সো আমাদের সাথে এই ব্যাকটেরিয়ার সম্পর্কটা হচ্ছে সিমবায়োসিস। সিমবায়োসিস। এই ব্যাকটেরিয়া গুলাকে বলা হয়েছে মাইক্রোবায়োম। যে যার বডিতে যত বেশি গুড ব্যাকটেরিয়া ধরে রাখতে পারছে, মনে করো এখন বডিতে ব্যাড ব্যাকটেরিয়া গেছে, কার সংখ্যা বেশি? ব্যাড ব্যাকটেরিয়ার সংখ্যা ইন রেসপেক্ট অফ আওয়ার বডি, নাকি গুড ব্যাকটেরিয়ার সংখ্যা? গুড ব্যাকটেরিয়া। অবশ্যই গুড ব্যাকটেরিয়ার সংখ্যা বেশি। আমাদের বডিতে যখন সে ঢুকবে, তখন গুড ব্যাকটেরিয়া গুলা খাবার থেকে শুরু করে সবকিছু নিয়ে ফাইট করে, এবং ব্যাড ব্যাকটেরিয়াকে সে কি করতে দেয় না? সার্ভাইভ করতে দেয় না। দেয় না। দেয় না। এইরকম মাইক্রো অর্গানিজম যেগুলো আমাদের অ্যাপেন্ডিক্সে ব্যাকটেরিয়া আছে, স্টোমাকেও আছে, স্মল ইন্টেস্টাইনেও আছে, লার্জ ইন্টেস্টাইনেও আছে, এরকম ব্যাকটেরিয়ার গ্রুপকে বলা হয়েছে মাইক্রোবায়োম। এবার 9 নাম্বারটাও নতুন অ্যাড হয়েছে, এটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে, তারপরও লিখি। ভমিটিং এন্ড স্টুল বের করে দেয়া, যেটাকে আমরা বলি ডেফিকেশন। ডেফিকেশন, ভমিটিং আর ডেফিকেশন, এন্ড ডেফিকেশন। মনে করো ফুডবর্ন কোনো একটা জার্ম তোমার স্টোমাকে গেল, বা তোমার বেশ খারাপ লাগছে। এখন এই জার্মটা যে কোনো কারণে হোক ডাইজেস্ট হচ্ছে না খাবারের কারণে, তো তখন ডক্টররা সাজেস্ট করেন যে মুখে আঙুল ঢুকাও বা কিছু করে ভমিট করে ফেলো। তো ভমিট করে ফেললে হয় কি স্যার, সবগুলা খাবার বা জার্ম সহ বের হয়ে আসলো। তাহলে এটাও এ কাইন্ড অফ তোমার প্রোটেকশন, জার্ম থেকে রক্ষা করা। স্টুলে খাবারের মাধ্যমে অনেক মাইক্রো অর্গানিজম আমাদের বডিতে ঢোকে এবং বেরিয়ে হয়ে যায়। কিভাবে বের হয়ে যাবে? এই যে ডেফিকেশন, স্টুল ইজেশনের মাধ্যমে বডি থেকে বের হয়ে যাবে। সো এই যে যা লিখলাম 9টা, এরা সবাই ফার্স্ট লাইন অফ ডিফেন্সের ফাইটার, মোটেই ব্লাড ক্লটিং না। অক্ষরপত্রের বইয়ে ব্লাড ক্লটিং লিখেছে, ডিয়ার স্টুডেন্টস, ব্লাড ক্লটিং সেকেন্ড লাইন অফ ডিফেন্স। ব্লাড ক্লটিং সেকেন্ড লাইন অফ ডিফেন্স, মোটেই ফার্স্ট লাইন অফ ডিফেন্স নয়। স্যার, একটা স্ক্রিনশট নাও যদি লিখে না থাকো। স্যার, ইয়েস স্যার, লিসেনিং। স্যার সোহা। সেরুমেন কি কিল করে? সেরুমেন, কোশ্চেনটা আরেকবার সোহা। স্যার, সেরুমেন কি জার্মস কিল করে? জার্মস কিল করে না, জার্মকে বডিতে ঢুকতে বাধা দেয়। আমি জাস্ট যারা যারা ব্যারিয়ার তাদের পাশে বি লিখে দিচ্ছি, ঠিক আছে? এরা হচ্ছে ব্যারিয়ার। এটা ব্যারিয়ার, হেয়ার গুলা জার্মের এন্ট্রান্সের জন্য ব্যারিয়ার, সিলিয়া ব্যারিয়ার, সালাইভা লাইসোজাইম কিল করবে, এটা ব্যারিয়ার, ঠিক আছে?
ভমিটিং, ডিফিকেশন, এটা দিয়ে তো বের হয়ে যাচ্ছে, এটাকেও ব্যারিয়ার বলা যাবে। মাইক্রোবায়োম সামটাইম কিল করে, এটাকে ব্যারিয়ার বলা যাবে না। আর বাকি সবাই কিল করে, জার্মগুলোকে কিল করবে। তার মানে ফার্স্ট লাইন অফ ডিফেন্স শুধু যে জার্মের জন্য ব্যারিয়ার, যদিও ব্যারিয়ার আমরা বলি, শুধু ব্যারিয়ার হিসেবে কাজ করছে না, সাইড বাই সাইড সে কি হিসেবে কাজ করছে, ডেস্ট্রয়ও করছে, জীবাণুগুলোকে ডেস্ট্রয় করছে। স্যার, ইয়েস স্যার, লিসেনিং। মাইক্রোবায়োমের জিনিসটা বুঝিনি, আরেকবার বলে ভালো হতো। জি স্যার, মাইক্রোবায়োম বুঝিয়ে দিচ্ছি জাহিন। মাইক্রোবায়োম হচ্ছে আমাদের বডিতে, সাপোজ অ্যাপেন্ডিক্সে আছে অনেকগুলা গুড ব্যাকটেরিয়া, এখন সেখানে গিয়ে একটা ব্যাড ব্যাকটেরিয়া ঢুকছে, ওই ব্যাড ব্যাকটেরিয়াকে গুড ব্যাকটেরিয়া গুলা বাঁচতে দিবে? মেরে ফেলবে না সবাই মিলে? ইয়েস স্যার। এই গুড ব্যাকটেরিয়ার ক্লাস্টারকে বলে মাইক্রোবায়োম। ওকে স্যার। মোস্ট ওয়েলকাম। আর কিছু আছে এখান থেকে আক্স করবে? আমি ইরেজ করে ফেলতে চাই। সেকেন্ড স্যার, লাইন অফ ম্যালেরিয়া ডিফেন্সের। প্যারাসাইট আমরা যে বলছিলাম, ওইটা কি এগুলো জি, দিয়ে এফেক্ট হবে? ম্যালেরিয়াল প্যারাসাইট, নইরি, থ্যাংক ইউ ভেরি মাচ। ম্যালেরিয়াল প্যারাসাইট তো অনেক বড় একটা স্ট্রাকচার, স্পোরোজয়েড তো অনেক বড়, ভাইরাস ব্যাকটেরিয়া থেকেও স্পোরোজয়েড অনেক বড়। স্যার, অবশ্যই সে কিল হবে কার মাধ্যমে জানো? সেকেন্ড লাইন অফ ডিফেন্সের ফাইটারের মাধ্যমে। ওরা ফ্যাগোসাইটোসিস প্রসেসে নিউট্রোফিল, তারপরে মনোসাইট তাকে কিল করে ফেলে। তবে এত বেশি সে বডিতে ঢোকে, সবগুলাকে কিল করা যায় না, এতগুলার মধ্যে যদি একটাও বেঁচে যায়, সে একটা আমাকে ইনফেক্ট করার জন্য যথেষ্ট। তুমি তো জানো যে বডিতে যদি আরবিসি আর ডাব্লিউবিসি রেশিও করি, আরবিসি থাকবে 600 থেকে 700টা, ডাব্লিউবিসি মাত্র একটা। এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে একসাথে অনেকগুলো স্পোরোজয়েড ঢুকবে, কত হাজার যেন, আমার এক্সাক্ট মনে নাই, অ্যারাউন্ড 32,000 এক বাইটিং এ ঢুকবে। মসকিউটো যখন একবার বাইট করবে এতগুলো স্পোরোজয়েড ঢুকাই দিবে। 100 জনের একটা মিছিল আসতেছে, পসেশন, তুমি 10 জন পুলিশ দিয়ে আটকাইতে পারবা? স্যার, পুলিশের হাতে যদি বন্দুক থাকে? বন্দুক তো ক্রস করে ফেললো, এবার বন্দুক ক্রস করে ফেলছে না, জুলাই রেভলিউশনে তো দেখলাম, বন্দুক, তারপরে স্নাইপার, সবকিছু ক্রস করে তো আমাদের স্টুডেন্টরা এগিয়ে গেল। ঠিক আছে স্যার, তো ওটাই যে যখন জার্ম বডিতে ঢুকবে, এতগুলা জার্মের যে মিছিল, সেই মিছিলকে কয়েকটা ডাব্লিউবিসি আটকাইতে পারে না। হ্যাঁ, মারা যায়, কিছু কিছু ডাব্লিউবিসি কয়েকটা আমার আমার লিভারকে, আমার আরবিসি কে ডিস্ট্রয় করার জন্য এনাফ। চলো, সেকেন্ড লাইন অফ ডিফেন্স স্টার্ট করি। স্যার, ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। স্যার যেগুলোতে স্যার ক্যাপিটাল বি দিয়েছেন এটা আমি বুঝি নাই। এগুলো ব্যারিয়ার স্যার, ব্যারিয়ার, এগুলো ব্যারিয়ার, বি দিয়ে বুঝাচ্ছি ব্যারিয়ার, মানে কিল করবে না, জামকে বাধা দিবে। ইরেজ করবো স্যার? রিদওয়ান? কোথায়? ওকে, তাহলে চলো আমরা এখন শুরু করব সেকেন্ড লাইন অফ ডিফেন্স নিয়ে স্টাডি। আগে পয়েন্ট গুলা বুঝো, তারপর এগুলাকে অটো তোমরা ব্রড করতে পারবা, আরো বাড়াইতে পারবা, শীটে যা দিবা তখন ওগুলো আগে থিমটা বুঝো যে আসলে কি পড়তে হবে আমাকে। এখানে মেইন স্টাডি হচ্ছে তিনটা, বারবারই বলতেছি, তিনটা লাইন অফ ডিফেন্স কে নিয়ে আমাদের স্টাডিটাই হচ্ছে মেইন পার্ট। এরপরে এগুলাকে ঘিরে আমাদের ফার্দার স্টাডি, যেমন তোমাকে বলা হবে যে ডিতে হয়তো বলা হতে পারে যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এই যারা ফাইটার আছে, এইচসিএল এর রোল কি, তারপরে স্যালাইভার রোল কি, ওগুলো আলাদা করে আছে টপিক। তুমি যখন এটা বুঝে যাবা, ওইটাকে একটু ইলাবোরেট করতে আশা করি তেমন কোনো প্রবলেম তোমাকে ফেস করতে হবে না, সহজেই যদি পড়ে ফেলো সহজেই পারবে। তাহলে শুরু করতে যাচ্ছি। নাম্বার 2, সেকেন্ড লাইন অফ ডিফেন্স। আমি আগেই বলেছি ফার্স্ট লাইন এন্ড সেকেন্ড লাইন দুইটাই কি,
নন স্পেসিফিক লাইন অফ ডিফেন্স, মানে এরা মানে জাম্পকে স্পেসিফাই করবে না, যে কোনো জাম্পকে সে কিল করবে। তো এটার আন্ডারে গাজী আজমল স্যারের বইয়ে বলা হয়েছে, তোমরা পড়তে গেলে পাবা যে টোটাল 6 জন ফাইটার আছে, 6 ডিফেন্সেস। তো আমি 6টা ডিফেন্সকে তিনটা তিনটা করে লিখি, তাহলে ধরতে পারবা। চলেন স্যার, নাম্বার 1-এ থাকবে ফ্যাগোসাইটস। ফ্যাগোসাইটস। নাম্বার 2-তে থাকবে এনকে সেল। এনকের ফুল ফর্ম হচ্ছে ন্যাচারাল কিলার সেল। লিখেই দিই, ন্যাচারাল কিলার সেল। অথবা তুমি দেখবা ডিফারেন্ট বোর্ড এক্সামে জাস্ট বলছে কিলার সেল, অথবা এই যে আমরা বলি না নাল ভেক্টর, ওই নাল সেল, নাল সেলও বলে এটাকে, নাল সেল। 3 নম্বরে হচ্ছে জ্বালা পোড়া, ইনফ্লামেশন। ইনফ্লামেশন বুঝাবো, সবগুলাই বুঝাই দিব, আগে লিখে ফেলি 3 নাম্বার পর্যন্ত ইনফ্লামেশন। 4 নম্বরে আসো, 4 নম্বরে হচ্ছে কমপ্লিমেন্টস। কমপ্লিমেন্টস। 5 নম্বরে আসো ইন্টারফেরো। INTER, ইন্টারফেরো। 6 নম্বরে হচ্ছে ফিভার। ফিভার। আমি এর সাথে একটা এক্সট্রা অ্যাড করতে চাই 7 নম্বরে, সেটা হচ্ছে ব্লাড ক্লটিং বা ব্লাড কোয়াগুলেশন বলতে পারো, ব্লাড ক্লটিং। আসো স্যার, ফ্যাগোসাইটস এই 6টা, মেইনলি 6টা, তারপরও এটাও জেনে রাখো, জানতে তো আর আপত্তি নাই, এটাও জেনে রাখো ব্লাড ক্লটিং। স্যার বোর্ডের একেবারে বটমটা দেখা যাচ্ছে তো, ব্লাড ক্লটিং দেখা যাচ্ছে তো নাকি? ইয়েস স্যার। ওকে, এবার আসো স্যার, এবার আমরা যদিও নেক্সট ক্লাস এগুলো নিয়ে ডিটেলস পড়বো, হাতে যেহেতু সময় নাই, তারপরে একটু আইডিয়া দিই স্যার। প্রথমে আসো ফ্যাগোসাইটস। এই ফ্যাগোসাইটস কারা কারা বলো? সব ডাব্লিউবিসি কি ফ্যাগোসাইটস? এখানে কাকে কাকে মেনশন করব বলো? ফ্যাগোসাইটস এর মধ্যে 1 নম্বরে কে থাকবে বলো? মনোসাইট। নিউট্রোফিল। নিউট্রোফিল। হ্যাঁ ঠিক আছে, মনোসাইট লেখা যাবে, সমস্যা নেই। নিউট্রোফিল। তারপরে তোমরা যেটা বললা যে মনোসাইট, এবং সবাই আশা করি জানার কথা, যারা প্রথম থেকে পড়ো তারা জানো মনোসাইটে আসলে ক্ষেত্র বিশেষে কি হয়ে যায়? ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজ হয়ে যায়। এই দুইটাই হচ্ছে ফ্যাগোসাইট। এই দুইটাই হচ্ছে ফ্যাগোসাইট, যারা জীবাণুকে কিল করবে ফ্যাগোসাইটোসিস প্রসেসে। তো এর মধ্যে তুমি জানো যে নিউট্রোফিলকে বলে গ্র্যানুলোসাইটিক ডাব্লিউবিসি, মনোসাইটকে বলে গ্র্যানুলোসাইটিক ডাব্লিউবিসি, এগুলো তোমরা জানো। এখন আসো, এই যে যেটা বলা হলো এক্ষেত্রে নিউট্রোফিল গুলা আর মনোসাইট গুলা সরাসরি জামকে কি করে, ডিরেক্ট জামকে কিল করে। এক্ষেত্রে আরো কিছু ইনফরমেশন তোমাদেরকে দেই। যেমন তোমরা পড়ছো যে এই ম্যাক্রোফাজ গুলা, এই যে ম্যাক্রোফাজ, মনোসাইট কনভার্ট হয়ে ম্যাক্রোফাজ হয়েছে, এই ম্যাক্রোফাজ গুলো ক্ষেত্র বিশেষে এক এক রকম। যেমন তুমি যখন বলো যে এই ম্যাক্রোফাজ গুলো এখন আছে লিভারে, তখন তুমি তাকে কি নামে ডাকবা? এটা সবাই জানা উচিত। টকের সেলস।
কাফার সেল। যখন সে লিভারে আছে তখন সে কাফার সেল। তারপরে যখন সে বোন ম্যারোর ভেতরে থাকবে, স্প্লিনে থাকবে, তখন তুমি তাকে বলবা রেটিকুলাম সেল। রেটিকুলাম সেল। তো এভাবে করে এই যে সেলগুলা, এটা শীটে মেনশন করা থাকবে, আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে ম্যাক্রোফাজ একটা সিঙ্গেল সেল না, এটা একটা গ্রুপ, এটা একটা ব্রড গ্রুপ। এই গ্রুপের মধ্যে সে আমাদের এন্টায়ার বডিতেই ডিফারেন্ট অর্গানের ভেতরে আছে। এক এক সময় তার নাম এক এক রকম হচ্ছে। তাহলে কাফার সেল শুনলা, তারপরে তুমি বললা রেটিকুলাম সেল বললা, তারপরে হিস্টিওসাইট আছে, তারপরে অ্যালভিওলাসের মধ্যেও তো ছিল, মনে আছে? আমরা বলেছিলাম অ্যালভিওলার ম্যাক্রোফাজ, মনে আছে তোমাদের? তো এভাবে করে ম্যাক্রোফাজ অনেক জায়গাতে থাকবে স্যার। তারপরে আরেকটা পড়াইছি ব্রেইনের ক্ষেত্রে, এটা তো রিসেন্টলি পড়াইছি, ইভেন কে কে যেন আমাকে আস্ক করছিল, তোমাদেরকে বলছিলাম না স্যার, আমাদের ব্রেইনে নিউরন ছাড়াও আরো 4 ধরনের সেল আছে, ওগুলার নাম কি? গ্লিয়াল সেলস। গ্লিয়াল সেল অথবা নিউরোগ্লিয়া। এই 4টা নিউরোগ্লিয়া সেলের নাম বলো। নাম্বার 1 অ্যাস্ট্রোসাইট, নাম্বার 2 অলিগোডেন্ড্রোসাইট, নাম্বার 3 মাইক্রোগ্লিয়া, নাম্বার 4 ইপেনডাইমা। এর মধ্যে বলো তো কোনটা ম্যাক্রোফাজ ছিল? মাইক্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া ছিল ব্রেইনের ম্যাক্রোফাজ। ওকে, যাই হোক, কালকে না পড়লা তোমরা, ইয়েস্টারডে না পড়লা, আজকে বলতে পারতেছো না। আচ্ছা, যাই হোক স্যার, তো এইভাবে করে অনেক ধরনের আমরা কি পাবো, আমাদের বডিতে ম্যাক্রোফাজ পাবো, এবং এরা সবাই জামকে সরাসরি কিল করবে। ওকে স্যার, এবার চলে আসি স্যার এনকে সেল, ন্যাচারাল কিলার সেল। এই সেলগুলো হচ্ছে স্পেশাল টাইপ অফ ডাব্লিউবিসি, এনকে সেল যেটা আছে, ওরা জামকে যে কিল করে, খুব ইন্টারেস্টিং ভাবে জামকে কিল করে। আমি একটা ছবি ড্র করে দেখাই ওরা কিভাবে কিল করবে। ওরা জামকে ফ্যাগোসাইড বা ওভাবে করে কিল করবে না। মনে করো এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার যে সেল কাভারিং, এখানে একটা ফুটা করবে ওরা, একটা ফুটা তৈরি করবে। দেন এই ফুটা দিয়ে করবে কি স্যার, ওরা কিছু কেমিক্যাল সিক্রেট করবে, এই ফুটা দিয়ে এই কেমিক্যাল গুলো ব্যাকটেরিয়ার বডিতে ঢুকিয়ে দিবে। তারপরে ব্যাকটেরিয়ার যেই প্রোক্যারিয়ন আছে, প্রোক্যারিয়ন মানে প্রিমিটিভ নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসকে ডেস্ট্রয় করে দিবে, মানে সার্কুলার ডিএনএটাকে ডেস্ট্রয় করে দিবে। এভাবে করে কেমিক্যাল সিক্রেশনের মাধ্যমে ন্যাচারাল কিলার সেল গুলা জীবাণুকে ধ্বংস করে। আজকে আমরা এই পর্যন্তই রাখলাম, এন্টায়ার বোর্ডের একটা স্ক্রিনশট নাও। আমরা নেক্সট ক্লাসে ইনফ্লামেশন দিয়ে শুরু করব। ইনফ্লামেশন দিয়ে বোর্ডের একটা স্ক্রিনশট নাও সবাই, এখানে অনেকগুলো কথা বলার আছে আমার। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বলবো। তো ঠিক আছে, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম স্যার। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।